তুমি যদি দশম শ্রেণীর কারিগরি শাখার শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইংলিশ 2 বিষয়ের সিলেবাস নিয়ে। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সিলেবাসের খুঁটিনাটি সমগ্র বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করছি। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, দেখো ইংলিশ 2 এই বিষয়ের সাবজেক্ট কোড হচ্ছে 51922। এরপরে দেখো পার্ট এ কম্প্রিহেনশন। এই পার্ট এতে কম্প্রিহেনশন অংশে রয়েছে সিন কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের সিন প্যাসেজ তোমাদের, অর্থাৎ যে পাঠ্য বই আছে, ইংলিশ যে পাঠ্য বই আছে সেই বইয়ের সিন কম্প্রিহেনশন অংশ থেকে তোমাদের এইখানে এই যে টপিকস, 1 নম্বর টপিকস হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। এখানে টপিকস হচ্ছে মাদার্স ডে, মে ডে, ইন্টারন্যাশনাল মাদার্স ডে এবং ইন্টারন্যাশনাল মাদার্স ডে 2, তারপর ইন্ডিপেন্ডেন্স ডে, পহেলা বৈশাখ। এটা হচ্ছে টাইটেল বা জেনারেল অবজেক্টিভস 1 নম্বরে রয়েছে। এবং 2 নম্বরে রয়েছে দেখো প্রবলেমস অ্যারাউন্ড আস। এখানে পাবে দ্য ফেরি বোর্ড, আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, দ্য স্টোরি অফ লিপি, লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স। এটা হচ্ছে তোমাদের অধ্যায় 2 এর। তারপরে দেখো 3 নম্বরে রয়েছে আওয়ার নেইবার্স। এখানে দেখো রয়েছে দ্য মালদ্বীপস, ইন্ডিয়া, ইউনিটি ইন ডাইভার্সিটি। তারপর হচ্ছে ভুটান, দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। এরপরে 4 নম্বরে রয়েছে দেখো পিপল হু স্ট্যান্ড আউট। এই 4 নম্বরের যে টপিকসগুলো রয়েছে সেটা হচ্ছে জয়নুল আবেদিন, দ্য গ্রেট আর্টিস্ট, দ্য আর্ট অফ সাইলেন্স, লাভ ফর হিউম্যানিটি, দ্য উইজার্ড অফ অ্যাপেল। এইটা রয়েছে 4 নম্বর টপিকসে। তারপরে দেখো 5 নম্বরে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ। এখানে 5 নম্বরের টপিকসগুলো রয়েছে দ্য ষাট গম্বুজ মস্ক, তারপরে হচ্ছে দ্য স্ট্যাচু অফ লিবার্টি, লেক বৈকাল। তারপরে 6 নম্বর টাইটেলে রয়েছে দেখো আনকনভেনশনাল জবস। এখানে 6 নম্বরে টাইটেলে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হচ্ছে জবস দ্যাট পিপল ডু। তারপরে হচ্ছে উই রিড জবস অ্যারাউন্ড। তারপরে হচ্ছে ফ্লোরাল কেরিয়ার। এটা হচ্ছে 6 নম্বর টপিকস। তারপরে দেখো রিনিউয়েবল এনার্জি। এই রিনিউয়েবল এনার্জি টাইটেলে রয়েছে তোমাদের যে টপিকসগুলো সেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স 1, রিনিউয়েবল এনার্জি সোর্স 2 এবং 8 নম্বরে রয়েছে কি লেখা আছে গ্রাফিটির মধ্যে 8 নম্বরে একটাই টপিক হচ্ছে গ্রাফিটি। আচ্ছা, তাহলে এখানে তোমাদের মোটামুটি এই টপিকগুলো সিন প্যাসেজের জন্য রয়েছে সিলেবাসে। আশা করি বুঝতে পেরেছো। পার্ট এ যেখানে তোমাদের সিন প্যাসেজ আসে, সিন প্যাসেজ থেকে তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, তারপরে কোশ্চেনের অ্যান্সার করতে হয়, তারপরে এখানে সামারি থাকে। এই টপিকসগুলো এই সিন প্যাসেজ থেকে আসবে। এইটাই তোমাদের সিলেবাস। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে আমরা একটু দেখি। এরপরে দেখো আনসিন কম্প্রিহেনশন শুড বি এক্সারসাইজড। এখানে লেখা আছে, অর্থাৎ আনসিন কম্প্রিহেনশন তো আর তোমার পাঠ্য বই থেকে আসবে না, অজানা উৎস থেকে আসবে। পরবর্তী ক্লাসে তোমাদের আনসিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করা হবে। এরপরে দেখো রাইটিং সামারিজ। এখানে রাইটিং সামারিজ একটা টপিকস রয়েছে, এটাও তোমরা তোমাদের যে নোট গাইড আছে সেখান থেকে পেয়ে যাবে। এরপরে দেখো পার্ট বিতে রয়েছে গ্রামার অংশে তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখন বলতেছি। দেখো প্রথমে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। যে টপিকসগুলো রয়েছে তোমাদের এখানে ভার্ব অ্যান্ড লেখো টেন্স, এটা লেখা আছে।
TENSES, টেন্সেস। তাইলে রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের ভার্ব এবং টেন্সেস থেকে আসবে। কাইন্ডস অফ ভার্বস, তারপর আছে ভার্বস, মডালস ভার্বস, তারপর আছে এই তো 3টা টপিকস আছে মূলত রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য। এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস গ্রামার অংশের সিলেবাস। এরপরে রয়েছে ন্যারেশন অর স্পিচ। ন্যারেশনও বলে অনেকে, আবার অনেকে স্পিচও বলে। তো এই জন্য এখানে ন্যারেশন অংশে তোমাদের যে টপিকস রয়েছে দেখো, ডিরেক্ট অ্যান্ড এখানে ইনডিরেক্ট বা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। এরপরে রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে ক্লোজেস, মিনিং অ্যান্ড টাইপস, তারপর রয়েছে সেন্টেন্সেস, স্ট্রাকচার অ্যান্ড টাইপস। এই 3টা টপিকস রয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই টপিকস থেকে তোমাদের গ্রামার অংশ রয়েছে। এরপরে দেখো ট্যাগ কোশ্চেন, একটা সহজ টপিকস। এখানে তোমরা দেখতে পাবে ট্যাগ কোশ্চেন আছে একটাই টপিকস। ট্যাগ কোশ্চেন্স এর টপিকস শুধু একটাই, ট্যাগ কোশ্চেন্স, এবং ট্যাগ কোশ্চেন্স প্রায় স্টুডেন্টরাই সহজ মনে হয় সবার কাছে। এরপরের টপিকস আমরা একটু দেখি, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনস। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনস এর 2টা টপিকস আছে, পাংচুয়েশন মার্কস এবং ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ পাংচুয়েশন মার্কস ব্যবহার অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার, এবং ক্যাপিটাল লেটার্স এর ব্যবহার। ক্যাপিটাল লেটার্স বলতে বড় হাতের অক্ষরের ব্যবহার কোথায় কিভাবে হবে সেই রুলস গুলো শিখতে হবে। তারপরে রয়েছে দেখো লিঙ্কার্স এ রয়েছে ইউসেস অফ ডিফারেন্ট কানেক্টরস অর লিঙ্কার্স। বিভিন্ন রকমের কানেক্টরস বা লিঙ্কার্স থাকবে, সেগুলো তুমি কোন নিয়মে যুক্ত করবে সেটা এখানে রয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপরে দেখো পার্ট সিতে আমরা যাব। এইটা তোমাদের জন্য মানে পাস ঠেকানোর জন্য, ভালো রেজাল্ট করার জন্য পার্ট সি অংশে সব থেকে বেশি তোমাদের ফোকাস দিতে হবে। কি করতে হবে, পার্ট সিতে যে কম্পোজিশন অংশ আছে সেখানে 4টা টপিকস আছে। দেখো এখানে শর্ট কম্পোজিশন রাইটিং, এখানে তুমি খুব বড় করে কম্পোজিশন লিখবে না, হ্যাঁ, শর্ট কম্পোজিশন অর্থাৎ সংক্ষিপ্ত আকারে কম্পোজিশন লিখতে হবে। এখানে রাইটিং শর্ট কম্পোজিশনস একটা টপিকস রয়েছে। এই রাইটিং শর্ট কম্পোজিশনে তুমি কি কি কম্পোজিশন পড়বে তা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপরে দেখো কমপ্লিটিং স্টোরি আসবে। কমপ্লিটিং স্টোরিজ উইথ সুইটেবল টাইটেল। এখানে তোমাকে স্টোরিটির একটা অংশ দেওয়া থাকবে, তবে সেখানে তোমার কি করতে হবে, এই স্টোরির একটা উপযুক্ত নাম দিতে হবে। এই জন্য বলছে উইথ সুইটেবল টাইটেল। এখানে তোমাকে অবশ্যই স্টোরিটির নামটা দিতে হবে, এই নাম তোমার পরীক্ষার কোশ্চেন উল্লেখ থাকবে না। আচ্ছা, এরপরে দেখো ডায়লগ রাইটিং এ রয়েছে দেখো নেচার অফ ডায়লগস, তারপরে রয়েছে রাইটিং এ ডায়লগ। এই 2 টাইপের ডায়লগ আছে, এই ডায়লগ থাকবে তোমার পরীক্ষায়। তারপরে 4 নম্বর আছে গ্রাফস অ্যান্ড চার্টস ডিসক্রাইবিং। তোমার কি থাকবে, ডিসক্রাইবিং গ্রাফ চার্ট কি থাকবে, গ্রাফ থাকবে, ডিসক্রাইবিং গ্রাফস, ডিসক্রাইবিং চার্ট, গ্রাফও থাকবে এবং চার্টও থাকবে, তুমি যেটা অ্যান্সার করো। গ্রাফ চার্ট 4 নম্বরে গ্রাফ অ্যান্ড চার্টস ডিসক্রাইবিং। এই গ্রাফ চার্টস গ্রাফও আসতে পারে এবং চার্ট আকারে থাকতে পারে, সেটাও ডিসক্রাইবিং করতে হবে, বর্ণনা দিতে হবে। তো এই 4 টাইপের পার্ট সি কম্পোজিশন অংশ, কিছুটা মুখস্থ টাইপের পড়াশোনা। তো এখান থেকে ভালো যদি তোমার প্রস্তুতি থাকে তাহলে তোমার পরীক্ষার পাস করা সহজ হবে এবং ভালো রেজাল্ট করাও খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করি। মার্কস ডিস্ট্রিবিউশনে আছে দেখো কম্প্রিহেনশনে আসে তোমার 30 মার্কস। প্রথম কম্প্রিহেনশন বলতে সিন প্যাসেজ আনসিন প্যাসেজের কথা বলা হয়েছে, সেখানে 30 মার্কস থাকবে। এবং কি আছে কন্টিনিউয়াস, এখানেও 12 মার্কস এবং ফাইনাল 18 মার্কস। ধারাবাহিক মূল্যায়ন আছে 12 এবং চূড়ান্ত মূল্যায়ন আছে 18, টোটাল 30 মার্কস। এরপরে দেখো
কম্প্রিহেনশনে টোটাল 30 মার্কসের ধারাবাহিক মূল্যায়নকে বলা হয়েছে কন্টিনিউয়াস। ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 12 মার্কস এবং ফাইনাল অর্থাৎ চূড়ান্ত মূল্যায়ন আছে 18 মার্কস। গ্রামারে রয়েছে 40 মার্কস টোটাল, সেখানে ধারাবাহিক মূল্যায়ন রয়েছে 16 এবং চূড়ান্ত মূল্যায়নে রয়েছে 24। এরপরে দেখো কম্পোজিশনে তোমার টোটাল 30 মার্কস, আর এখানে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে 12 এবং চূড়ান্ত মূল্যায়নও রয়েছে 18। তাহলে এই যে টোটাল মার্কসের টোটাল হচ্ছে 100 এবং ধারাবাহিক মূল্যায়নে রয়েছে 40 এবং চূড়ান্ত মূল্যায়নে রয়েছে 60। এই টোটাল 140 এবং 60 মিলিয়ে হচ্ছে 100। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এখানে যে চূড়ান্ত মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন, কন্টিনিউয়াস বলতে ধারাবাহিক, অ্যাসেসমেন্ট বলতে মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নে যে 40 সেটা একটু দেখি। মিড টার্ম এক্সামিনেশন, মিড টার্ম এক্সামিনেশন বলতে যে তোমাদের যদি অর্ধবার্ষিক পরীক্ষা হয় সেখানে 50% অফ 40, 50% অফ 40 অর্থাৎ 40 মার্কসের মধ্যে 50% মার্কস পেতে হবে। 40-এর মধ্যে 50 নয়, অর্থাৎ 40 মার্কসের পরীক্ষা হবে, সেখানে 40 মার্কসের 50% পেতে হবে, অর্থাৎ 20 মার্কস পেতে হবে। 40 মার্কসের 50% তার মানে হচ্ছে 20 মার্কস পেতে হবে। তারপরে দেখো ক্লাস টেস্ট, কুইজ টেস্ট। ক্লাস টেস্ট হয় দেখো সেখানে কুইজ টেস্ট হতে পারে, ক্লাস টেস্ট, সেখানে 10% অর্থাৎ 40 মার্কসের 10% হবে। এই 10% হচ্ছে 4 মার্কস, এই 4 মার্কস হবে তোমার ধারাবাহিক মূল্যায়নে। আচ্ছা, এরপরে দেখো অ্যাসাইনমেন্ট অর হোমওয়ার্ক অ্যাটেন্ডেন্স। অ্যাসাইনমেন্ট আছে, দেখো অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক অ্যাটেন্ডেন্স, এখানে হোমওয়ার্ক আছে, অ্যাটেন্ডেন্স আছে। অ্যাসাইনমেন্ট হয় তোমার বাড়ির কাজ হয়, তোমার উপস্থিতি থাকবে, অ্যাসাইনমেন্ট হবে, এইগুলোর উপরে ভিত্তি করে তোমার 40 মার্কসের 10% অর্থাৎ 4 মার্কস। তারপর আছে স্পিকিং অ্যান্ড লিসেনিং, অর্থাৎ তোমার বলার দক্ষতা এবং তোমার শোনার দক্ষতা, শোনার উপরে যে তুমি কতটা বলতে পারো এবং তোমার শোনার ধৈর্য কতটা, তার উপরে তুমি 40 মার্কসের 20%, 40 মার্কসের 20% হচ্ছে 8 মার্কস। এইটা হচ্ছে আমরা এইভাবে মূলত তোমাদের ধারাবাহিক মূল্যায়ন করে থাকি। এবং বাংলাদেশের কারিগরি শাখায় যত ট্রেড ইনস্ট্রাক্টর বলো, যত ছাড়া আছে, এইভাবেই তোমাদেরকে ধারাবাহিক মূল্যায়নটা করে থাকে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন্স ফর ফাইনাল ইভ্যালুয়েশন। মার্কস ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন্স ফর ফাইনাল ইভ্যালুয়েশন বলতে ওই যে ধারাবাহিক মূল্যায়নে যে 40 মার্কস গেল, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে রয়েছে 40 মার্কস, সেই 40 মার্কস তাহলে বাকি থাকে আর 60 মার্কস। এই 60 মার্কস তোমার কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হয় এটা আমি বলছি। মার্কস ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন্স ফর ফাইনাল ইভ্যালুয়েশন 60 মার্কস। এখানে দেখো সিন কম্প্রিহেনশন, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স এবং ওপেন এন্ডেড কোশ্চেন্স এইগুলো থাকে। এখানে দেখো টোটাল কোশ্চেন 2 টাইপের কোশ্চেন থাকে এবং দুইটারই অ্যান্সার করতে হয়, মার্কস থাকে 9। এবং আনসিন কম্প্রিহেনশন, এখানে থাকে ফিলিং দ্য গ্যাপস উইথ ক্লুজ এবং সামারাইজিং দ্য গিভেন প্যাসেজ। এটার মার্কস এখানে দেখো এটার কোশ্চেন থাকে 2টা এবং দুইটারই অ্যান্সার করতে হয় এবং টোটাল মার্কস থাকে 9। এরপর দেখো গ্রামার অংশ, গ্রামার অংশ দেখো, গ্রামার অংশ দেখো এ বি সি ডি ই এফ, এই অংশে থাকে 6টা কোশ্চেন, 6টা কোশ্চেনের 6টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, কোনো অল্টারনেটিভস থাকে না। তো এই 6টা কোশ্চেনে 424 মার্কস থাকে। এরপরে দেখো কম্পোজিশন অংশ, কম্পোজিশন অংশে থাকে শর্ট কম্পোজিশন অথবা কমপ্লিটিং এ স্টোরি বাই ইউজিং এ সুইটেবল টাইটেল। তুমি কম্পোজিশন লিখতে পারো অথবা তুমি স্টোরি লিখতে পারো, তবে স্টোরি লিখলে তোমাকে স্টোরির শিরোনাম লিখতে হবে। এখানে 2টা টাইপের কোশ্চেন থাকে, এখানে যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, একটা অ্যান্সার দিলে আর একটা প্রশ্নের অ্যান্সারের মার্কস হচ্ছে 9। দেখো এখানে টোটাল মার্কস হচ্ছে 9। এরপরে হচ্ছে ডায়লগ রাইটিং, ডায়লগ রাইটিং এ হচ্ছে ডায়লগও লিখতে পারো অথবা ডিসক্রাইবিং গ্রাফ অর চার্টও লিখতে পারো, যে কোনো একটা ডায়লগ লিখলে অরে দেখো তোমাদের থাকবে দেখো
দেখো এখানে কম্পোজিশনে মনে হয় দেখা যাচ্ছিল না, তোমাদের একটু ডিসকানেক্টেড হয়েছিল। দেখো কম্পোজিশন অংশে শর্ট কম্পোজিশন অথবা কমপ্লিটিং এ স্টোরি থাকতে পারে, তবে স্টোরি লিখতেও পারো অথবা তুমি শর্ট কম্পোজিশনও লিখতে পারো। এরপর সর্বশেষে হচ্ছে ডায়লগ। ডায়লগ লিখলে তোমার ডিসক্রাইবিং গ্রাফ বা চার্ট, গ্রাফ চার্ট লিখতে হবে না, অথবা গ্রাফ চার্ট লিখলে ডায়লগ লিখতে হবে না। এখানে দুইটা কোশ্চেন থাকবে, যে কোনো একটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে। এখানে টোটাল মার্কস 9, এই টোটাল হচ্ছে তোমাদের 60 মার্কস। আর এটা হচ্ছে তোমার চূড়ান্ত মূল্যায়ন, এটা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন, ফাইনাল ইভ্যালুয়েশন, এটা চূড়ান্ত মূল্যায়ন 60 মার্কস। চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে 60 মার্কস, যেটা তোমাদের পরীক্ষা হয় 60 মার্কসের পরীক্ষা হয়। আর এই যে বাকি 40 মার্কস, এভাবে আমরা 40 মার্কসের মূল্যায়ন করে থাকি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের 60 মার্কসের মূল্যায়ন হয়, 60 মার্কসের পরীক্ষা হয়, স্কুলে বলো, বোর্ড সমাপনী বলো। কিন্তু এই 60 মার্কস ছাড়া যে বাকি 40 মার্কসের কিভাবে মূল্যায়ন হয়, এই যে বাকি 40 মার্কসের মূল্যায়ন আমি তোমাদেরকে দিয়ে রেখেছি। দেখো এখানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, দেখো। আশা করি সবাই দেখতে পেরেছো যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, মিড টার্ম এক্সামিনেশন, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, স্পিকিং অ্যান্ড লিসেনিং, এই সব বিষয় মিলিয়ে টোটাল 40 মার্কস। এটা হচ্ছে তোমার ধারাবাহিক মূল্যায়ন। আর তোমাদের চূড়ান্ত মূল্যায়নটা হচ্ছে এই টোটাল চূড়ান্ত মূল্যায়নটা হচ্ছে এই অংশ থেকে। দেখো এখানে এই যে চূড়ান্ত মূল্যায়নটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন রেগুলেশন, এটা 60 মার্কসের যে মূল্যায়নটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের আচ্ছা। তাইলে আজকের ক্লাসে এই পর্যন্ত। এখন মার্ক ডিস্ট্রিবিউশনটা সবাই মনে হয় বুঝতে পেরেছো। মাঝখানে একটু ডিসকানেক্ট হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মনে হয় মাঝখানে একটু ভালোভাবে দেখা যায়নি তোমাদের। আচ্ছা, তারপর আমি শুরু থেকে একটু রিপিট করে দিচ্ছি, এবং এই পিডিএফটা আমি আমার পেজে বা কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। ইউটিউবে ভিডিওর কমেন্ট সেকশনে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা দিয়ে রাখবো, তোমরা দেখে নিবে। সিলেবাস সহ মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে দেওয়া হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।